শিক্ষায় দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সরকারি জায়গা দখলের অভিযোগ। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত সরকার, মন্তব্য ফখরুলের। ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা আজ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শিক্ষাই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে মূল চালিকা শক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ার ঘোষণা দিয়ে শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে বলে জানান সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়েই শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহ এবং প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়া হবে। একই সাথে দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে, এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। তাই এসব শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে নয়, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। আগামীর স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবে এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10:30টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে বুধবার সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। ডিএমপিকে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5 এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। উচ্ছেদ অভিযানের সময় 3 প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। দুপুরে না পল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। 6 মাস পর পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। তিস্তার পানি সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 4 জনে। সকালে রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার রেলওয়ে থানায় 4 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই। 4 জনই রেলওয়েতে কাজ করা এসএ কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে জামাল, শরীফ ও রাশিদুলকে বুধবারই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। এ ঘটনায় এসএ কর্পোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন। ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে এক ছাত্রলীগ নেত্রী। আজ ঢাকায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলামের আদালতে এই মামলা করেন ছাত্রলীগ নেত্রী তানজিয়া আক্তার। বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2016 সালের 21 আগস্ট তানজিয়াকে নিয়ে কক্সবাজার ঘুরতে যান ফুয়াদ। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ফুয়াদ ভিকটিমকে ধর্ষণ করেন। পরের দিন তারা শরিয়া মোতাবেক বিয়ে করেন, কিন্তু পরবর্তীতে ফুয়াদ বিয়ে অস্বীকার করে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন এই নারী। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে সকাল 10:30 থেকে সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সাদিক এগ্রোতে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ। তার কাছ থেকে জানবো সেখানকার বিস্তারিত সংবাদ। আসাদ, উচ্ছেদ অভিযানের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ সুবর্ণা। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদপুরের যে বেড়িবাঁধটি রয়েছে নবীনগর এলাকায়। সকাল 10টা থেকে কিন্তু আমি আজকে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে আজকে সাদিক এগ্রো ফার্ম থেকে শুরু করে যে খাল রয়েছে, খালে আশেপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে তা কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাকাফির আহমেদের নেতৃত্বে। আজকে প্রায় 2-3 ঘন্টা ধরে উচ্ছেদ অভিযান চলছে। দেখতে পাচ্ছেন আমার পিছন দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ঠিক পাশে বেড়িবাঁধের পাশেই যে স্থাপনাগুলো রয়েছে তা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি এসে তারই নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে এবং আশপাশ যে স্থাপনাগুলো ছিল তা কিন্তু আসলে ভেঙে দিয়েছে এবং উচ্ছেদ করছেন। এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু একটা অভিযোগও দিচ্ছেন যে তাদেরকে আগে কেন তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, কেন তাদেরকে এখান থেকে যাওয়ার জন্য বলা হয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। এবং আমরা এখানে অনেক রয়েছেন যারা এখানে বসবাস করতো তাদের রয়েছেন এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু অভিযোগটি কিন্তু সামনে নিয়ে এসছেন। আমরা আসলে একজনের সাথে কথা বলতে চাই, এখানে যে একজন রয়েছেন। আসলে এই যে অভিযান দেখছেন আসলে কখন থেকে শুরু হয়েছে এবং কেমন দেখছেন এই বিষয়টি, আপনার কাছে কেমন লাগছে যদি বলতেন এই অভিযানটা? সকাল 10টার পর থেকে অভিযান চলতেছে এবং এই অভিযান অনেক আগেই উচিত ছিল আর কি হওয়া। তবে যাই হোক, উত্তর সিটি কর্পোরেশনকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে
মোহাম্মদপুরের বেড়িবাঁধের ঠিক সামনে, এবং ভিতরে হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম, এবং সেটিও কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং আশপাশে যে খাল রয়েছে, এই খালের যে পাশে যে উচ্ছেদ গুলা হয়েছে তারা কিন্তু অবৈধ, এবং পাশে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এটিও কিন্তু যে মোতাকাব্বির সাহেব উনি বলেছেন তার কিছু অংশ কিন্তু এই অবৈধ স্থানে কিন্তু পড়ে গিয়েছে, এবং তা অতি শীঘ্রই উচ্ছেদ করা হবে। এবং শুধু তাই নয়, আশপাশে আজকে যে উচ্ছেদ অভিযান তা কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন, বলছেন আরো পূর্বে এটি আসলে করা উচিত ছিল, কারণ এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আসলে অবৈধ স্থাপনাগুলো যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সরকারের যে রাস্তা সেগুলো বাড়বে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আজকে সকালবেলায় থেকে 10টা থেকে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত কিন্তু এখানে মাঠে কিন্তু অবস্থান করছেন, এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই উচ্ছেদ অভিযানটি যখন শুরু হয়েছে তখন অ্যাগ্রো ফার্মের যে পশুগুলা ছিল তা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি এখানে দেখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে কিনা একটু। আমরা এখন কথা বলতে চাই যে এখানে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন মোস্তাকাবির আহমেদ ভাই। আচ্ছা, এখানে কখন আসেন এবং অভিযানে আজকে কি কি কতটুকু পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছেন, কতক্ষণ পর্যন্ত থাকবে? আচ্ছা, শুধুমাত্র কি আজকে অভিযান আরো অব্যাহত থাকবে? অভিযান কি শেষ হয়েছে নাকি পরবর্তীতে আর কোথায় অভিযান চালাবেন? ধন্যবাদ। আসলে উনি যেটা জানিয়েছেন যে আজকে এই পর্যন্ত এই জায়গায় অভিযান ছিল, এবং পরবর্তীতে আরো অভিযান চালাবে এই মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অংশ, এবং তা জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কিছু মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে এই পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদিক অ্যাগ্রো থেকে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সরাসরি আমাদের সহকর্মী আসাদুজ্জামান আজাদ। টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ নেতৃত্ব গঠনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হল 16তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সারা দেশে সোসাইটির 68টি ইউনিট ও জাতীয় সদর দপ্তরের যুব প্রধানগণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান, এর প্রতিনিধি খালেদ আব্দুল্লাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বর্তমান ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হিলাল, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম সহ অন্যরা। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া সরকারি কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকির নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। নরসিংদীর মরজালে গড়েছেন দৃষ্টিনন্দন লায়লা কটেজ, ডুপ্লেক্স বাড়ি, লায়লা কানিজ লাকি সড়ক, লাকি ফাউন্ডেশন এবং ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট, যার নির্মাণে মাজার সহ স্থানীয় অনেকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। ক্যামেরার চোখে দৃশ্যমান এই রাজকীয় বাড়িটি বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রীর। একজন শিক্ষক থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি এগিয়েছিলেন বহুদূর, কিন্তু ইফাদ নামের দুষ্টু ছেলের সরলতায় বেরিয়ে গেছে সব অন্ধকার অলিগলি। লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেতা বনে যান।
প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। 2023 সালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ লাকী। এ বাড়ি সম্পর্কে স্থানীয়রা বলেন, আমি তো জানি ডক্টর মতিউর রহমান, তো তার শ্বশুর বাড়ি এই বোন নামে বেশি এটা প্রচারিত। আমার যে সম্পদরা উনি দখল করে রাখছে, আমি তো সাধারণ পাবলিক, আমার ন্যায্য অধিকার যেটা এটা তো সরকার দেখ বা উনি নিজে দেখ, আমার অধিকারটা দেওয়া দরকার। ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2 ডিসিম জায়গা বেশি তো নেও, ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি, এরপরে আর কোনো টাকা হতো না। মতিউর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাইবোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরেও পুঁজিবাজারে তার বিপুল বিনিয়োগ রয়েছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে স্ত্রী মিম আক্তারকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার ঘটনায় ঘাতক স্বামী আলামিনকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। 6 ঘন্টার মধ্যে জামালপুর জেলার সদর থানাধীন ফৌজদারি মোড় এলাকা হতে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ সকালে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করেন র্যাব 1 গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুনুরাইন বিন আলম। গ্রেপ্তারকৃত আলামিন টাঙ্গাইলের কালিহাতী থানার সিঙ্গুলি কালাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের হেলপার সহ 2 জন নিহত হয়েছেন। ভোর রাতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ ও একই গ্রামের কাশিম মিয়ার ছেলে রাজু। কালিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার জানান, নিহত 2 জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 7:30টায় বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় 3.5 ঘন্টা ডাউন লাইনে ও 1 ঘন্টা আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম লাগামহীন, কোনো কারণ ছাড়াই বাড়ছে ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, মাছ ও মাংসের দাম। পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম কিছুটা সহনীয় হলেও খুচরা বাজারে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। নুরুদ্দিন খান সাগরকে সাথে নিয়ে সরওয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামে বাজার পরিস্থিতি টালমাটাল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে বাড়ছে অস্থিরতা। উপজেলা পর্যায়ে আরও চড়া দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা বলে অভিযোগ অনেকের। জিনিসটির দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে, এটাই সরকারের কাছে আবেদন। ডিমের দামটা অস্বাভাবিক বেড়েছে, এটা আসলে নজর দেওয়া উচিত। এখন বাজারের দাম মাছ না থাকার কারণে মাছের দাম বেশি, কিন্তু আলুর বাজারটা বেশি বিভ্রান্তি। আলু আমরা কিনতে যাচ্ছি, ওইখানেও দাম বাড়তি, খোলা বাজারও দাম বাড়তি। সমুদ্রে বন্ধ হওয়ার কারণে মাছ কমই আসতেছে এবং মাছের দামটা একটু বেশি। কাস্টমার আসতো যারা নিত 50টা, এরা নিচ্ছে এখন 20টা, যারা নিত 1 ডজন তারা নিচ্ছে 6টা। আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে আলুর বাজার সিন্ডিকেটের কবলে পড়েছে, ডিমের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের আমরা যাদের থেকে যে পার্টিদের থেকে আলু নিই, ধরেন আমরা যদি 49 টাকা বস্তা নিই, আমরা খুচরা বাজারে 50-52 টাকা বেচতে আমাদের কিছু থাকে না, তারপরে বিক্রি করতে হয় জনসাধারণের স্বার্থে।
এদিকে সামুদ্রিক মাছ সরবরাহ বন্ধ থাকায় ডিমের ওপর চাপ বেড়েছে বলেও জানিয়েছে বিক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষায় দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তির শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা। আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সরকারি জায়গা দখলের অভিযোগ। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত সরকার, মন্তব্য ফখরুলের। ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এবং চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা আজ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।